আপনাদের সবাইকে বিলেত বিলাস গ্রিন ফ্যামিলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কিভাবে টবে বেগুন চাষের মধ্যবর্তীকালে সঠিক যত্ন এবং সার প্রয়োগ করতে হয়। আপনার বাগানে অথবা বারান্দায় যদি টবে বেগুন গাছ থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে আসি মধ্যবর্তীকালে বেগুন গাছের যত্নের ব্যাপারে। টবের সীমিত মাটিতে বেগুন গাছের চারা লাগানোর পরে 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই এর বেশ কিছু গুরুত্বপূর্ণ মেনটেন্যান্স দরকার হয়। টবের মাটিতে বেগুনের বাম্পার ফলন পেতে হলে আমরা যেসব প্রসেস ফলো করি সেগুলো এই স্ক্রিনে দেখা যাচ্ছে। এর প্রতিটি এক এক করে বর্ণনা করব। বেগুন গাছের জন্য পর্যাপ্ত সূর্যের আলো খুবই জরুরি, তাই টবটি এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিনে সাধারণত 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ডাইরেক্ট সূর্যের আলো আসে। টবের সীমিত মাটিতে চারাটি যখন ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে তখন সময়ের সাথে সেই চারাগাছটি মাটি থেকে নিউট্রিয়েন্ট শোষণ করে মাটিতে নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা দিতে পারে এবং সেই সাথে পানি দেওয়ার সময়ও বেশ কিছু সার এবং অনুখাদ্য এখান থেকে বের হয়ে যায়। চারাগাছগুলো যদি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি তাহলে ধীরে ধীরে 4 থেকে 6 সপ্তাহ পরেই আমরা দেখতে পাবো বেশ কিছু পরিবর্তন। এই যে এখানে দেখা যাচ্ছে পাতার মধ্যে কিন্তু একটু হলদে হলদে ভাব এসেছে এবং পাতাগুলোর সাইজ ছোট। নিচের পাতা যেমন বড় হয় এবং কমনীয় ভাব থাকে, যখন খাবার পরিপূর্ণ থাকে তখন পাতার চেহারা দেখলেই বোঝা যায়। এখন বোঝা যাচ্ছে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়েছে, এখন একে আবার এক্সট্রা খাবার দিতে হবে। এই যে দেখুন আরও কয়েকটা সিম্পল, আরও একটু ভালোভাবে দেখুন, এই যে পাতার মাঝে মাঝে হলুদ হয়ে গেছে। এই যে এই পাতাগুলো দেখে মনে হচ্ছে যে এর মধ্যে পর্যাপ্ত খাবার নেই। তো এই অবস্থাতে যখন আসবে, এটা প্রায় 1.5 মাসের মতো হয়েছে এটার বয়স, তো এই সময় আসলে খাবার টাবার আবার নতুন করে টপ আপ করতে হয়, কারণ টবের খাবার হচ্ছে লিমিটেড থাকে। শীতের দেশে যেহেতু গ্রোয়িং সিজনটা খুবই ছোট, তাই আমাদেরকে প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করতে হবে এর থেকে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়ার জন্য। তাই সরাসরি আমরা গাছকে খাবার না দিয়ে প্রথমে যেই পদ্ধতিটি ফলো করব সেটা হলো নিড়ানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং মাটি আলগা করে দেয়া। এখানে যদি ঘাস বা অন্যান্য আগাছা জন্মায় ওগুলোকে কিন্তু অবশ্যই তুলে দিতে হবে। আগাছা কিন্তু নর্মাল গাছের চেয়ে অনেক বেশি হারে এই নিউট্রিয়েন্ট খেয়ে ফেলে, তো ওটাতে আরও ক্ষতি হয় খুব বেশি। তো আমরা সবসময় চোখে চোখে রাখি যাতে আগাছা না জন্মায়, তো এই জন্য দেখা যাচ্ছে না আগাছা, কিন্তু যদি কারো থাকে ওগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলবেন। আর এই যে মাটি নতুন করে কম্পোস্ট দেওয়ার আগে অবশ্যই এই মাটি একটু হালকা করে এরকম করে আলগা সফট করে নেবেন, তাহলে এটার সাথে ওই নতুন কম্পোস্টের সাথে এটার একটা সংযোগ হয়ে যাবে। নাহলে মাঝখানে কিন্তু আলগা করে যদি উপর দিয়ে দিই, এটার সাথে দুইটা একটা লেয়ার আলাদা আলাদা হয়ে যাবে, দুটোর মধ্যে কানেকশন বা সংযোগ থাকবে না। এটা করতে হবে। আর হচ্ছে এতে করলে এই মাটির সাথে খুব সুন্দর নতুন অক্সিজেন এর সাথে যুক্ত হতে পারে। মাটিরও কিন্তু অক্সিজেন দরকার এবং মাটিরও পুষ্টি দরকার। তো এই অবস্থায় এটা একটু আলগা করে নিয়ে যদি আরও শক্ত হয় তখন দরকার হলে নিড়ানির সাহায্যে এটা নরম করে নিতে হবে। এই যে নতুন অল পারপাস কম্পোস্টও দিতে পারেন, অথবা কারো কাছে যদি কাউডাং ম্যানিউর থাকে, হর্স ম্যানিউর থাকে ভালো জাতের ভালো কোয়ালিটির, তাহলে সেটাও দিতে পারেন। দিয়ে এই যে উপরে একটু হালকা করে টপ ফিডিং করা যাকে বলে, নতুন একটা লেয়ার দেয়া, এখান থেকেও নতুন নতুন সব মাইক্রোনিউট্রিয়েন্ট এবং আলাদা আলাদা যা দরকারি সবই পাবে। এটা দেওয়ার হয়তো 2-1 দিনের মধ্যেই গাছের চেহারার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। এই মধ্যবর্তী লুক আফটার অবশ্যই জরুরি, তা না হলে ফসল ভালো আশা করা যায় না, কারণ টবের তো খাবার লিমিটেড। এটা এই পরিমাণ বড় হতে হতে যা আছে সব কিন্তু শেষ হয়ে গেছে বা পরিমাণে কম আছে। কম্পোস্টের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারও দেওয়া যেতে পারে। ভার্মি কম্পোস্ট যেহেতু কম পরিমাণে দরকার পড়ে, তাই ওটা এই কম্পোস্টের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে উপরে বেরিয়ে আসা শেকড়গুলো ঢেকে যাবে এবং গাছের গোড়াকে আরও শক্তিশালী ও মজবুত করবে। এইরকম যখন টপ প্রিপেয়ার করা হয় তখন একটু করে গ্যাপ রেখে দিতে হবে, স্পেস রাখতে হবে, যাতে এই নতুন করে এই কম্পোস্ট দেওয়ার সুযোগ থাকে। আর যদি কারো জায়গা না থাকে তখন উপর থেকে পারলে একটু নিড়ানি দেওয়ার পরে যখন নরম হয়ে যাবে ওখান থেকে একটু ফেলে দিতে হবে।
দিয়ে স্পেস দিতে হবে, কারণ আবার পানি দেওয়ার জন্য তো জায়গা থাকতে হবে। বেগুন গাছের ডালে ও পাতায় মাঝে মাঝে পোকামাকড়ের আক্রমণ হতে পারে, তাই নিয়মিত গাছ এবং পাতাগুলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ করুন। যে কোনো পোকা বা অস্বাভাবিকতা দেখলেই, অথবা অনেক সময় দেখবেন যে পাতা কুঁকড়িয়ে যায়, তার মানে ওখানে কিছু একটা ঘটনা ঘটছে, অথবা পোকা নিচে থেকে ডিম পেড়ে গেছে, অথবা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই এ ধরনের অস্বাভাবিকতা দেখলেই জৈব কীটনাশক অথবা পোকাগুলোকে হাত দিয়ে তুলে মেরে ফেলুন। আর যদি কোনো ফাঙ্গাস কিংবা পাউডারি মিলডিউর আক্রমণ হয়ে থাকে, তাহলে অবশ্যই অর্গানিক ফাঙ্গিসাইড কিংবা এডিবল প্লান্টের জন্য যেসব ফাঙ্গিসাইড থাকে সেগুলো ব্যবহার করতে হবে। যত তাড়াতাড়ি ব্যবহার করা যায় ততই ভালো রেজাল্ট পাওয়া যাবে। টবের মাটি হেলথি এবং ফাঙ্গাস মুক্ত রাখার জন্য পরিচর্যাটা খুবই জরুরি, এবং এর ভিতরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে, সেটা রাখতে হবে। এই জন্য ভিতরে দেখেন এই যে স্পেস আছে যথেষ্ট, এবং আলো ঢোকার জন্য সমস্ত অতিরিক্ত পাতা কেটে দিচ্ছি। অতিরিক্ত পাতা কাটার ফলে দুটো উপকার হবে। একটা হলো এখানে প্রচুর আলো বাতাস চলাচল করবে, চারা গাছগুলো রোগমুক্ত এবং হেলথি থাকবে। আর সবচেয়ে বড় উপকার যেটা হবে, গাছগুলো করে কি খাদ্য পাতায় সরবরাহ না করে সেটি ফলে পাঠাবে। তাহলে ফলের সাইজ বড় হবে এবং সংখ্যায়ও অনেক বেশি হবে। যেসব গাছে দেখা যায় যে প্রচুর পাতা থাকে, সেখানে কিন্তু ফলের পরিমাণ অনেক কমে যায়। কেটে ফেলা পাতাগুলো যদি রোগমুক্ত এবং জীবাণুমুক্ত থাকে, তাহলে এগুলোকে পরবর্তী সময়ের জন্য কম্পোস্টে রূপান্তর করতে পারবেন। তা না হলে এগুলোকে ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এখানে আরও একটা ব্যাপার দেখাই, যেহেতু টবটা বড়, এই কারণে আমরা কিন্তু বেশ কয়েকটা গাছ দিয়েছি একসাথে, কিন্তু সবগুলো আবার এই ক্লোজ হওয়ার কারণে ভিতরে একটা ক্লামজি হয়ে যাবে। এই কারণে কি করেছি, এই প্রত্যেকটা গাছ এই যে দূরে দূরে কাঠি দিয়ে আবার এরকম করে টানা দিয়ে বেঁধে দিয়েছি, যার ফলে ও এদিকেও স্পেস পাচ্ছে, আবার মাঝখানেও কিন্তু দেখুন এই যে পুরো ক্যানোপি বা ঢেকে যায় নাই, সুন্দর ভিতরেও স্পেস আছে। এখানে কোনো প্রকার ফাঙ্গাস রোগ জীবাণু কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই, এবং আগাছাও কিন্তু ইজিলি এখান থেকে পরিষ্কার করা যায়। যখন গাছে বেগুন ধরা শুরু করবে, তখন গাছকে আরও অতিরিক্ত যত্ন দিতে হবে। বড় ফলগুলোকে বা যেই ফলের বাদায় যদি অনেক বেশি ফল ধরে থাকে, তখন ওগুলোকে একটা সুতো বা দড়ি দিয়ে টবের সাথে এরকম লাঠি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে এই ফলের ভারে যেন ডালটি ভেঙে পড়ে না যায়। মাটি যেন সবসময় হালকা আর্দ্র থাকে, কিন্তু যেন জলাবদ্ধ না হয় সেটা নিশ্চিত করতে হবে। সপ্তাহে প্রয়োজনে 2-3 বার পানি দিতে হবে, তবে আগে মাটি চেক করে নিতে হবে যাতে অতিরিক্ত পানিতে গাছটি রোগাক্রান্ত না হয়। বেগুনে প্রচুর পানি দরকার হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর তাছাড়া টবের ফুটা থাকা বাধ্যতামূলক, এবং শীতের দেশে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ ঠান্ডা থাকে, রাতের বেলাও ঠান্ডা হয়। তো এই ঠান্ডা অবস্থায় পানি থাকলেই পচে যাবে। এই পানি দেওয়ার সময় ঠিক এরকম একটা ঝাঁঝরি দিয়ে দিতে হবে, তা না হলে এই নলের কারণে, নল দিয়ে পানি দিলে অনেক সময় মাটি সরে যেয়ে ওখান থেকে শেকড় বেরিয়ে যেতে পারে। তো এভাবে খুব সাবধানে দিতে হবে। ঝাঁঝরি যদি না থাকে, তখন নলের মাথায় হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। অনেকেই জিজ্ঞেস করেন আমাদের এই ভালো ফলনের কারণ কি। এর মধ্যে আর একটা অন্যতম কারণ হলো, যখন ঠান্ডা থাকে আমরা কিন্তু কখনো বেগুন গাছে ঠান্ডা পানি দিই না। কষ্ট করে হলেও কল থেকে কুসুম কুসুম গরম পানি নিয়ে এসে মিক্স করে একটা নর্মাল করে দেই, যাতে গাছের ওই ঠান্ডা পানিতে যেই একটা ধকল যায় ওইটা যেন না হয়। তো আজকে এই ছিল টবে বেগুন চাষের মধ্যবর্তীকালের যত্ন ও সার প্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। শীঘ্রই আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সবুজ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।